নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্প নিয়ে। আনকাট রাতের গল্প সেই সব মানুষেরই গল্প আপনাদের সামনে শোনাতে চাই, যে মানুষরা কোনোভাবে জীবনের সংগ্রাম, অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আলাদা করে দৃষ্টান্ত তৈরি করতে পেরেছে। আজকের আনকাট রাতের গল্প একজন বিখ্যাত বাঙালিকে নিয়ে, যদিও বর্তমানে তিনি তার যে জগতের জন্য তিনি বিখ্যাত সেই জগতের বাইরেও তার একটি রাজনৈতিক সত্তা তৈরি করেছেন, এবং সেখানে রাজনীতির যে মঞ্চ, সেখানে বেশ কিছু মানুষ কখনো পক্ষে বিপক্ষে আলোচিত হন, সমালোচিত হন, কিন্তু সেই পর্যায়টা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় সেই সাধারণ একজন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবর্তী পরিবার থেকে উঠে আসা একজন বাঙালি সংগ্রাম করে সারা ভারতবর্ষের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং সেই প্রতিষ্ঠার পেছনে তার যে লড়াই, এবং সেই লড়াইয়ে প্রায় অজানা যে দিকগুলো, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরাটাই আজকের আনকাট রাতের গল্পের মূল বিষয়। আমরা ভারতবর্ষের চলচ্চিত্র জগতে বাঙালি মিঠুন চক্রবর্তী, তার সম্পর্কে সব প্রজন্মের কম বেশি মানুষই জানেন। মানে যাদের এখন মধ্য বয়স, যারা এখন জীবন সায়ান্নে থেকে শুরু করে আজকের প্রজন্ম পর্যন্ত মিঠুন চক্রবর্তীর নামটা জানেন। নানান কারণে তিনি আলোচিত হন, সমালোচিত হন, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে একজন সাধারণ গৌরাঙ্গ চক্রবর্তী থেকে এই মিঠুন চক্রবর্তী হয়ে ওঠা, সেটা বোধহয় ততটা সহজ ছিল না। প্রথম কথা বাঙালি, দ্বিতীয় কথা বম্বের মতো চলচ্চিত্র জগৎ, এবং সব থেকে বড় কথা তার অন্তরায় ছিল তার গায়ের রং, যেটি চলচ্চিত্রের হিরো হওয়ার জন্য ঠিক যথাযোগ্য নয় বলে তখন বিবেচিত হতো। চলুন আজকে মিঠুন চক্রবর্তীর অজানা বেশ কিছু কথা নিয়ে আলোচনা করি। যাই হোক, তিনি একজন বিখ্যাত বাঙালি এবং প্রচুর নানান ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত আছেন, নিজেকে প্রচারের আড়ালে রেখে, যেটা এই প্রজন্মের অনেকেই হয়তো জানে না। কিন্তু তার লড়াইটা, তার আন্দোলনটা, তার জীবনযাত্রায় একটা জায়গায় পৌঁছানোর যে সংযমের সঙ্গে যে দাঁতে দাঁত চেপে লড়াই, দেয়ালে পিঠ থেকে যাওয়া একজন মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াই, সেটা হয়তো আজকের প্রজন্মের অনেকেই জানেন না। তাই তার লড়াইটা অনেকের অনুপ্রেরণা হতে পারে, এই ভেবেই তার সেই অজানা দিকগুলোকে তুলে ধরা। উত্তর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি থেকে স্কুল পাশ করা, তারপর স্কটিশ চার্চ কলেজ, সেখানে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে স্নাতক হওয়া। রহড়া পলিটেকনিকে অ্যাডমিশন নিলেও কারণবশত সেটি সম্পূর্ণ করতে পারেননি। তার মধ্যেই অশান্ত কলকাতার বুকে 1970 নকশাল আন্দোলন। এই নকশাল আন্দোলনের যে একটা ছোঁয়া, তার যে আঁচ, তার থেকে তিনি দূরে থাকতে পারেননি, জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনে। এই ঘটনাগুলো মোটামুটি সবাই জানেন, কিন্তু সেই সময় তার আর একটা পরিচয় ছিল, কারণ তিনি ছিলেন চারু মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই শোনা যায়। এবং তার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে, তার থেকে বড় যে দাদা, তিনি একটি দুর্ঘটনায় মারা যান, এবং তারপর সেই অশান্ত কলকাতার বুকে থাকার আর তিনি চেষ্টা করেননি। তাকে পাঠিয়ে দেওয়া হয় তার কাকা, যিনি মুম্বাইতে থাকেন, তার কাছে। তিনি বম্বেতে সেই কাকার কাছে পৌঁছান। বেশ যাচ্ছিল, ভেবেছিলেন কয়েকটা দিন পর কলকাতা আবার শান্ত হলে ফিরে আসবেন তিনি, আবার সব আগের মতো চলতে শুরু করবেন। মজার ব্যাপার হচ্ছে, কাকার বাড়িতে তার এই নকশাল আন্দোলনে যুক্ত হওয়ার কথাটা প্রথমে কেউ জানতো না। যখন জানাজানি হতে শুরু করলো, সেই সময় কাকা সম্ভবত রাজি হননি তাকে আশ্রয় দিতে। এর মধ্যেই বন্ধু বান্ধবদের সঙ্গে, মানে নানান রকমের জায়গাতে তো অনেক মানুষ বন্ধু হয়ে যায়, সেরকমই একটি সঙ্গ একদিন প্রায় FTII
আপনারা জানেন, সেই FTII এ কাছে গিয়ে পাকচক্রে তিনি উপস্থিত হলেন এবং সেখানে ভর্তির জন্য আবেদন করলেন। এবং অদ্ভুতভাবে ভাগ্য প্রসন্ন ছিল, FTII-তে তিনি সুযোগ পেয়ে গেলেন চলচ্চিত্রের অভিনয় শিক্ষার কোর্স করার জন্য। ঠিকঠাক ছিল, সমস্যা ছিল অনেক, কিন্তু তার মধ্যেও একটা নতুন কিছু করার একটা নতুন জগৎ তিনি পেলেন। কিন্তু একবারও ভাববেন না অভিনয় করার জন্য অন্য অনেক অভিনেতার মতো গৌরাঙ্গ চক্রবর্তী বা মিঠুন চক্রবর্তী তিনি বম্বেতে গিয়েছিলেন। তিনি কলকাতা থেকে কয়েকদিন আত্মগোপন করার জন্য শুধুমাত্র বম্বেতে পাড়ি দেয়া। ভাগ্য দেখুন কাকে কোথায় নিয়ে যাবে, সবকিছুই বোধহয় আগে থেকেই আমাদের প্রিফিক্স। ওটা কম্পালশন ছিল, অ্যাম্বিশন নয়। তিনি নিজেই একবার সাক্ষাৎকারে বলেছেন। যাই হোক, FTII-তে তো অভিনয় শিক্ষা চলছিল, হঠাৎ করে সেখানেও জানাজানি হয়ে যায় তার এই নকশাল আন্দোলনে জড়িত থাকার বিষয়টা। ব্যাস, তাকে বাতিল করে দেওয়ার একটা কানাঘুষো শোনা যেতে থাকে। সরাসরি গৌরাঙ্গ চক্রবর্তী কথা বলেন ডিরেক্টর রোশন তানেজার সঙ্গে। তিনি তো কিছুতেই রাখবেন না তাকে ফিল্ম ইনস্টিটিউটে। এবং তখন গৌরাঙ্গ চক্রবর্তী তিনি নাছোড়বান্দা হয়ে প্রতিষ্ঠিত করেন, নিজের যুক্তিকে খাড়া করেন এবং সেখানে সেই যুক্তিতে মেনে নিয়ে তাকে FTII-তে অভিনয় শিক্ষার সুযোগে বহাল রাখা হয় এবং তাতে সম্মতি দেন ডিরেক্টর রোশন তানেজা। এই ছিল মোটামুটি ফিল্ম ইনস্টিটিউটের অভিনয় শিক্ষার একটি বিষয়, যেখানে তার সহপাঠী ছিলেন এই অভিনয় শিক্ষা কেন্দ্রে শক্তি কাপুর এবং গুলশান গ্রোভার। মজার ব্যাপার, এরপর পুনে ফিল্ম ইনস্টিটিউটের থেকে প্রশিক্ষণ শেষ করে তিনি কলকাতায় ফিরে আসেন। তার আগে একটি ঘটনা ঘটে। তিনি একটি নাটকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেখানে বিচারকের আসনে ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। যাই হোক, সেখানে তিনি প্রথম স্থান পান অভিনয়ের জন্য, প্রথম প্রতিযোগিতায়, এবং তারপর কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে আসার পর তিনি জানতে পারেন যে তাকে কোনোভাবে মৃণাল সেন খুঁজে বেড়াচ্ছেন। মৃণাল সেন খুঁজে বেড়াচ্ছেন তার নতুন চলচ্চিত্রের জন্য, যেখানে সাঁওতাল বিদ্রোহের কাহিনীর অবলম্বনে তৈরি করছেন তিনি একটি সিনেমা, যাতে একটি কেন্দ্রীয় চরিত্র যার নাম ঘিনুয়া। সেই ঘিনুয়া চরিত্রের জন্য সাঁওতাল একজন অভিনয়ের শিল্পী দরকার, যে সাঁওতালদের মতো তার কাঠামো শরীরের। তাই মিঠুন চক্রবর্তী তখনও হননি, তিনি গৌরাঙ্গ চক্রবর্তী তার খোঁজ। এবং অবশেষে তিনি সেই ঘিনুয়ার চরিত্রে মৃগয়াতে অভিনয় করলেন। কতটা পরিশ্রম, কতটা আত্মনিবেদন, কতটা নিজেকে নিবেদন করে অভিনয় করেছেন সে প্রসঙ্গে মমতা শঙ্কর একটি ইন্টারভিউতে অনেক কথা বলেছেন। আমাদের প্রসঙ্গ সেটা নয়। এবং দেখা গেল একজন অভিনেতা তিনি জীবনের প্রথম চলচ্চিত্র অভিনয় করেই ছিনিয়ে নিলেন জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা। এটা বোধহয় এখনো পর্যন্ত রেকর্ড, যে প্রথম সিনেমায় অভিনয় করে কোনো অভিনেতা জাতীয় পুরস্কার পেয়েছেন, তিনি গৌরাঙ্গ চক্রবর্তী। আর ঠিক এখানে ঘটলো আর একটা ঘটনা। এই মৃণাল সেনের ইচ্ছাতে বা তার কথাতে গৌরাঙ্গ চক্রবর্তী হয়ে উঠলেন যেমন মৃগয়াতে ঘিনুয়া, ঠিক তেমনি ভাবে ভারতীয় চলচ্চিত্র পেল একজন সুপারস্টার এবং ফাইট ডান্সিং এর আইকন মিঠুন চক্রবর্তীকে। কারণ এই মিঠুন নামটি নাকি মৃণাল সেনই দিয়েছিলেন গৌরাঙ্গ চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তী এই প্রথম জাতীয় পুরস্কার পাওয়াতেও কিন্তু ভাগ্যে শিখে ছেড়েনি। বোম্বেতে সমালোচিত হয়েছেন তার গায়ের রঙের জন্য, কালো বলে। নানানভাবে তাকে উপহাস আর অবহেলার পাত্র হতে হয়েছে। যেমন ধরুন, তার মধ্যে বলে রাখি, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা হওয়ার পরেও শুধুমাত্র বোম্বেতে যখন ৭৫ টাকার পেইং গেস্ট হিসেবে থাকতেন এবং একজন দক্ষিণ ভারতীয় মানুষের সঙ্গে তার রুম শেয়ার করতে হতো,
এটাও একটা তার জীবনে বড় অভিজ্ঞতা। পরবর্তীকালে তিনি বলেছেন সেই দক্ষিণ ভারতীয় ভদ্রলোক আর মিঠুন চক্রবর্তী এক ঘরেই থাকতেন, কিন্তু যেহেতু দক্ষিণ ভারতীয় ভদ্রলোক একটু বেশি টাকা দিতেন তাই তার স্থান হয়েছিল বিছানায়, আর মিঠুন চক্রবর্তী ৭৫ টাকার পেইং গেস্ট, তার স্থান ছিল মাটিতে। তো একদিন দক্ষিণ ভারতীয় সেই লোকটি ছিলেন না যখন মিঠুন চক্রবর্তী ঘরে এসে তার বিছানায় ঘুমিয়ে পড়েন। তারপরে দুজনের ভাষা কেউ বোঝেন না। তারপরে ঘুম যখন ভাগলো তখন দেখছেন সামনে দাঁড়িয়ে অদ্ভুত কিছু বলে গালাগালি করছেন, এটা বোঝা যাচ্ছে সেই দক্ষিণ ভারতীয় ভদ্রলোক। তার সেই গালাগালি করার মানে যে উপস্থাপনা, গালাগালি করার যে সময়টা, তার মুখের অভিব্যক্তি, মানে মিঠুন চক্রবর্তী বা বড় বড় মানুষদের ক্ষেত্রে পর্যবেক্ষণ ক্ষমতা কতটা থাকে তিনি কিন্তু ভোলেননি। তিনি পরবর্তীকালে অগ্নিপথে একজন দক্ষিণ ভারতীয় নারকেল বিক্রেতার অভিনয় করেছিলেন চরিত্রে, এবং তিনি বলেছেন সেই যে তার মেসে পেইং গেস্ট থাকার সময় তার সঙ্গে যে দক্ষিণ ভারতীয় ভদ্রলোক ছিলেন যিনি তাকে গালাগালি করেছিলেন তার বিছানায় ঘুমানোর জন্য, সেই গালাগালি করা স্টাইলটা তিনি ভোলেননি। কত বছর পরে আমরা অগ্নিপথে তাকে সেই স্টাইলই কথা বলতে দেখেছি। যাই হোক, সেই ৭৫ টাকার পেইং গেস্টে থাকাকালীন বাঁচতে হবে, খেতে হবে, এরকম একটা যখন অবস্থা, তখন তিনি ছোট্ট ছোট্ট অনেকগুলো চরিত্র করেছেন। হ্যাঁ, বেঁচে থাকার জন্য, কাজ না থাকার জন্য, টিকে থাকার জন্য করতে হয়েছে দো আনজানে, করতে হয়েছে মুক্তি, ফুল খিলে হ্যায় গুলশান গুলশান, এরকম ছবি করতে হয়েছে তাকে। জোড়া বাগানের পঞ্চানন দাসের আখড়াতে মুগুর ভাঁজতেন গৌরাঙ্গ চক্রবর্তী। তার সেই টান টান শরীরটা তারই ফসল। এবং যখন তিনি কলেজে পড়ছেন তখন কুস্তিগির হিসেবে তার কিন্তু একটা আলাদা করে জনপ্রিয়তা ছিল। হ্যাঁ, গৌরাঙ্গ চক্রবর্তী কুস্তিতেও অংশগ্রহণ করেছেন মিঠুন হওয়ার আগে। তার ওই টান টান চেহারা আর ওই তামাটে রং, তার জন্য আকর্ষণ তৈরি হয়েছিল পরে, কিন্তু তার আগে সমালোচিত হতে হয়েছিল বম্বের নায়িকাদের কাছে, দক্ষিণ ভারতীয় বিখ্যাত নায়িকাদের কাছে, কারণ তার উল্টো দিকে নাকি কেউ নায়িকাই হতে চাইতেন না সেই সময়ের যারা বিখ্যাত নায়িকা। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী পরবর্তীকালে ইন্টারভিউতে বলেছেন। কিন্তু আসুন আর একটা জিনিস আপনাদের জানাই যে কতটা অবহেলিত হতে হয়েছে, কতটা সংগ্রাম করতে হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী হতে গিয়ে। 1976 সালে মুক্তি পেয়েছিল মৃগয়া, আর মৃণাল সেনের আরেকটি ছবিতে তিনি কাজ করেছিলেন, সেই ছবিটির নাম নকশাল, সেটা 1980-তে, এবং সেটা সেই সময় তার 1980-তে নকশাল একেবারে মানে ব্যর্থ ছবি বলা যায়, কিন্তু খাজা আহমেদ আব্বাস তার কথা তিনি ফেলতে পারেননি, এবং তাই তিনি সেই ছবিটি করেছিলেন, যেটি অর্থনৈতিকভাবে সফল না হওয়া একটি ছবি। তখনও লড়াই চলছে মিঠুন চক্রবর্তীর। মৃণাল সেন আরেকটি ছবি করতে চেয়েছিলেন, ছবিটির নাম ঢাকি। এই ছবির চিত্রনাট্য তৈরি করেছিলেন মৃণাল সেন মিঠুনকে ভেবেই। দুঃখের বিষয় সেই ছবিটি তৈরি হয়নি। তাই মাঝে মধ্যেই সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, আমি অপেক্ষায় থাকি যে মৃণাল সেনের ফোনটা আসবে, যে ঢাকির কাজটা শুরু হবে, কিন্তু সেই ফোনটা আর আসেনি। তিনি আমাদের ছেড়ে অমৃতলোকের পথে যাত্রা করেছিলেন মৃণাল সেন। কতটা লড়াই করতে হয়েছিল জানেন মিঠুন চক্রবর্তীকে? বাবা সামান্য টেলিফোন এক্সচেঞ্জের একজন কর্মী ছিলেন, 3 বোন 2 ভাই। তাই বেঁচে থাকার তাগিদে তিনি আলু কিনে এনে আলু বিক্রি করার মতনও ব্যবসা করেছেন। মৃগয়া রিলিজ করার পর তিনি কলকাতায় ফেরত এলেন, এবং তখন বেল বটম প্যান্ট চলছে, আর অমিতাভ বচ্চনের মতো চুলের কান ঢাকা চুলের স্টাইল। জগদ্ধাত্রী পুজোয় মানে ঠাকুর দেখার জন্য চন্দননগরে বন্ধু বান্ধবের সঙ্গে গেছেন মিঠুন চক্রবর্তী। তাকে দেখে ওখানকার স্থানীয় কিছু ছেলে ছোকরা উপহাস করতে, টোন করতে শুরু করলো, এই দেখ অমিতাভ বচ্চন এসছে। সেদিন সেই অপমান গায়ে মাখেননি মিঠুন চক্রবর্তী, শুধু তার সঙ্গে থাকা বন্ধুদের বলেছিলেন যে আজকে ওরা আমাকে অমিতাভ বচ্চন বলে উপহাস করলো,
একদিন এরা আমি যখন আসবো এখানে, তখন মিঠুন চক্রবর্তী নামেই আমাকে ডাকবে। ডেকেছিল, সারা পৃথিবী ডেকেছিল, তার জন্য একটু সময় আর নিজেকে নিংড়ে দিতে হয়েছিল গৌরাঙ্গ চক্রবর্তীকে। চন্দননগরের ঠাকুর দেখার পর গায়ের রংটাকে দূরে রেখে তিনি মার্শাল আর্ট এবং শরীর চর্চায় বেশি নজর দিয়েছিলেন, আর নজর দিয়েছিলেন তার ডান্সিং পারফরমেন্সে। কারণ তিনি জানতেন যে তার রূপ বা তার বাইরের সৌন্দর্য দিয়ে তিনি হয়তো আকর্ষণ করতে পারবেন না, কিন্তু তিনি ভুলিয়ে দিতে পারবেন তার নাচের যে স্কিল আর তার ফাইটিংয়ের যে স্কিল, তা দিয়ে মানুষ যেন তার গায়ের রঙের দিকে তাকানোর অবকাশ পর্যন্ত না পান দর্শকরা। শুরু হলো আরো কঠিন পরীক্ষা। তার এক বন্ধু ছিলেন বম্বেতে, বিক্রম মাঙ্গোরা। সেই বন্ধু একটি জিমনাসিয়ামে তার মেম্বারশিপ করিয়ে দিয়েছিলেন, কারণ সেই লড়াইয়ের দিনে তিনি রাত্রে কোথায় থাকবেন ঠিক থাকতো না, কিন্তু ওই সকালে প্রাতকৃত্য বা টয়লেট বা স্নান করতে তার তো একটা জায়গা দরকার। সেই জন্য ওই জিমনাসিয়ামের জায়গাটা তার মেম্বারশিপটা করে দেওয়ার কারণ, যে যাতে তিনি স্নানাগারটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এরকম লড়াই করতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। শিবাজি পার্কে রাত কাটাচ্ছেন, চুলের মুঠি ধরে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে। এই ঘটনাও মিঠুন চক্রবর্তীর সঙ্গে ঘটেছে। আরো কত ঘটনার কথা বলবো। তাসখান ছবি মিঠুন চক্রবর্তীর একটি অনবদ্য অসাধারণ সিনেমা, কজন দেখেছেন জানি না। তাসখান দেখার পর নাসিরুদ্দিন শাহ বলেছিলেন যে এই চরিত্রটা মিঠুনের থেকে ভালো আর কেউ করতে পারতেন না, এবং সেটি দেখার পর বলেছিলেন যে তাসখানে মিঠুনের অভিনয় দেখার পর আমার মনে হচ্ছে যে আমি এখনো অনেক কিছু জানি না, আমাকে এখনো অনেক কিছু শেখার বাকি আছে, শিখতে হবে। কে বলছেন একবার ভাবুন, নাসিরুদ্দিন শাহ। কার সম্পর্কে? মিঠুনের অভিনয় দেখে। আজকে তাকে নিয়ে আমরা ট্রোল করি, ব্যঙ্গ করি, কিন্তু অভিনয়ে পরপর 3টি জাতীয় পুরস্কার তার ঝুলিতে আছে। ভাবতে পারছেন কোন মাপের অভিনেতা মিঠুন চক্রবর্তী? আমাদের অনেকের মতে, অনেকেই মনে করেন যে মিঠুন চক্রবর্তীকে পরিচালকরা ঠিকমতো ব্যবহার করতে পারেনি, তাহলে হয়তো আরো অনেক অসাধারণ সিনেমা আমাদের মনের সিন্ধুকে জমা হতো, মিঠুন চক্রবর্তীকে আমরা আরো অন্য রূপে পেতাম। বাংলাতে বেশ কিছু কাজ করেছেন তিনি বর্তমানে, কিন্তু তার থেকে বড় কথা, তিনি কত মানুষের উপহাস সহ্য করার পরও তাদের বিপদে তাদেরকে বাঁচিয়ে তুলেছিলেন, তাদেরকে টেনে তুলেছিলেন। সেই মিঠুন চক্রবর্তীকে অনেকেই চেনেন না। চলুন সেই মিঠুন চক্রবর্তীর দিকে যাব, কিন্তু তার আগে দিলীপ বেঙ্গসরকারের একটি সাক্ষাৎকারের কিছু ঘটনা আপনাদের বলি, এটাও হয়তো অনেকে জানেন না। দিলীপ বেঙ্গসরকার তখন বম্বে একটি ক্রিকেট ময়দানে প্র্যাকটিস করেন, আর তার পেছনেই ছিল একটা হস্টেল। সেই সম্ভবত মেডিকেল হস্টেল হবে, সেই মেডিকেল হস্টেলের এক ছাত্রের সঙ্গে ম্যানেজ করে রাতে থাকার ব্যবস্থা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু সেই ছাত্রটি বলেছিলেন, দেখো বাপু, তোমায় আমি রাখতে দিতে পারি, আমার সঙ্গে থাকতে পারো আমার ঘরে, কিন্তু তোমাকে রাতের অন্ধকারে সন্ধ্যে নামার পর ওই পেছন দিক দিয়ে পাঁচিল ডিঙিয়ে আসতে হবে, আবার ভোর 6টার আগে তোমাকে পাঁচিল ডিঙিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। মজার ব্যাপারটা হলো, ওই যখন বিকেলবেলায় দিলীপ বেঙ্গসরকাররা ওই ক্রিকেটে প্র্যাকটিস করতেন, দেখতেন একটা কালো লম্বা করে ছেলে প্রত্যেকদিন ওই হস্টেলের পেছন দিকের পাঁচিল টপকে ঢুকছে, আর ভোরবেলাতে তারা যখন আবার প্র্যাকটিস করতে মাঠে আসতেন তখন দেখতেন ছেলেটাকে বেরিয়ে যেতে। বেশ কিছুদিন তাদের চোখে পড়ার পর একদিন ছেলেটাকে তারা পাকড়াও করলেন, অর্থাৎ মিঠুনকে। করার পরে এই মারে তো সেই মারে, মারতে যখন সবাই যাচ্ছে কোনো রকমে বাঁচিয়ে বিষয়টি বলেন মিঠুন চক্রবর্তী যে কি কারণে তিনি এই কাজ করছেন। তিনি একজন স্ট্রাগলিং অভিনেতা এবং বাঁচার তাগিদে এই হোস্টেলে এইভাবে তিনি রাত কাটান। পরবর্তীকালে দিলীপ বেঙ্গসরকার সাক্ষাৎকারে এটি বলেছেন এবং আরও বলেছিলেন যে তারপরেও অনেক পার্টিতে বিখ্যাত হয়ে যাওয়ার পর মিঠুন চক্রবর্তীকে দূর থেকে দেখতাম আর ভাবতাম যে একটা মানুষ কতটা পরিশ্রম, কতটা লড়াই করতে পারে। দিলীপ বেঙ্গসরকার বলেছেন যে সেই লড়াইটা তাকে যখন দেখতাম তখন বারবার আমাদেরকে অনুপ্রাণিত করত মিঠুন চক্রবর্তীর লড়াই। এবার আপনাদের বলি কিভাবে তাকে ট্রোল করা হতো, কতটা তাকে ভৎসনা করা হতো তৎকালীন বিখ্যাত একজন অভিনেতা
জিতেন্দ্র, টিএলভি প্রসাদ বিখ্যাত পরিচালক, তার কাছে পোর্টফোলিও নিয়ে গেছেন মিঠুন চক্রবর্তী ছবির ব্যাপারে, এবং তখন একটি ছবিতে কাজ করছেন জিতেন্দ্র, যখন টিএলভি প্রসাদের অফিসে তিনি বসেছিলেন। তো টিএলভি প্রসাদ পরিচয় করাচ্ছেন জিতেন্দ্রের সঙ্গে যে এ মিঠুন চক্রবর্তী খুব ভালো একজন বাঙালি অভিনেতা, প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার পেয়েছেন, খুব লড়াই করছেন। কোনো ধরনের কোনো অভিব্যক্তি দেখা গেল না জিতেন্দ্রর মধ্যে, তিনি পাত্তাই দিলেন না, কোনো উক্তিও করলেন না, কোনো মন্তব্য করলেন না। তারপর যখন মিঠুন চক্রবর্তী চলে যাচ্ছেন ওখান থেকে, তখন পেছন দিক থেকে তিনি শুনতে পাচ্ছেন যে মিঠুনকে উদ্দেশ্য করে জিতেন্দ্র বলছেন টিএলভি প্রসাদকে, ये कालिया हीरो बनेगा तब तो मैं फिल्म छोड़ दूंगा, ये अगर हीरो बन जाए तो। 1982 জবাব দিয়েছিলেন মোক্ষম ভাবে, মিসাইল হয়ে জবাব ফিরে গিয়েছিল জিতেন্দ্রর কাছে। ছবির নাম ছিল ডিস্কো ডান্সার, গায়ের রং নয়, আই এম এ ডিস্কো ডান্সারেই মেতেছিল সমগ্র, উত্তাল হয়েছিল ভারতবর্ষ। হ্যাঁ, এভাবেই জবাব দিয়েছিলেন জিতেন্দ্রকে, সেই কালিয়া হিরো হয়েছিল এবং জনসমুদ্রের উচ্ছ্বাস, দর্শকদের প্লাবন ভালোবাসার তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তৈরি হয়েছিল আরো একটা নতুন যুগের, আর সেই যুগটার একটাই ম্যাজিশিয়ান, তার নাম মিঠুন চক্রবর্তী। এরপর জিতেন্দ্রর সঙ্গে কাজ করেছেন তিনি অনেকগুলো চলচ্চিত্রে, सर्क से सुंदर, জাল, ऐसा प्यार कहाँ, मर मिटेंगे। কিন্তু কোথাও তিনি কোনো ধরনের এমন আচরণ করেননি যাতে জিতেন্দ্র কোনোভাবে অপমানিত হন, আবার বিনয়ও দেখান। স্বাভাবিক থেকেছেন, শুধু একজন পেশাদার অভিনেতা হিসাবে অভিনয়ের সময় যেটুকু সেটুকুতে থেকেছেন। তিনি এভাবেই জবাব দিতেন তার বিরুদ্ধে বলা মানুষদের। তার জীবনে তিনি বহু মানুষের কাছে গিয়েছেন, কিন্তু তার মধ্যে তিনি দুজন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যারা এই স্ট্রাগলিং অভিনেতা, তারা যাতে মাটি খুঁজে পান, তাদের যাতে সুযোগ পান, তার জন্য সুনীল দত্ত আর দিলীপ কুমারকে সঙ্গে নিয়ে একটি প্রোডাকশন হাউস করেছিলেন তিনি, স্ট্রাগলিং অভিনেতাদের বাঁচানোর জন্য। হ্যাঁ, তার নাম মিঠুন চক্রবর্তী। এছাড়া টেকনিশিয়ানদের জন্য যা করেছেন সে তো বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রত্যেক দিনই আপনারা বিভিন্ন ওই রিয়েলিটি শোতে আপনারা দেখেছেন কতভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন মিঠুন চক্রবর্তী। এমনকি সেই সময় সালমা আগা বলে একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন, যিনি দারুণ গানও করতেন। দাউদ ইব্রাহিমের খপ্পরে পড়েছিলেন সেই সালমা আগা, বুদ্ধি করে তাকে বাঁচিয়েছিলেন কিন্তু এই মিঠুন চক্রবর্তী। এই খবরটাও অনেকে জানেন না। টাডার কেসে যখন ফেঁসে গেছেন সঞ্জয় দত্ত, তখন সুনীল দত্তের পাশে দাঁড়িয়েছেন মিঠুন চক্রবর্তী। পুজোর উদ্বোধন করতেন এক সময় কলকাতা টানা, পুজোর সময় কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, মোটা মোটা টাকা নিতেন। আয়োজকরা ভাবতেন যে বড় অভিনেতা তাই এত টাকা নিচ্ছেন, হ্যাঁ, নানান সমালোচনা হতো। কিন্তু পরে তারা খোঁজ নিয়ে দেখতেন যে মিঠুন চক্রবর্তী ফ্লাইট ধরার আগেই সেই টাকা কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকে দান করে তিনি খালি হাতেই ফ্লাইট ধরেছেন। এটাই মিঠুন চক্রবর্তী। পুজোর আয়োজকদের থেকে টাকা নিতেন, কিন্তু সেই টাকা নিয়ে বম্বে যেতেন না, কোনো না কোনো সামাজিক সংগঠনে নিঃশব্দে সেই টাকা পৌঁছে দিয়ে তিনি ফ্লাইট ধরতেন, কলকাতা ছাড়তেন। এছাড়া আমি নিজেও জানি, মিকো বলে তার একটা সংগঠন ছিল, মিঠুন সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার একটি সংগঠনের শাখার সঙ্গে যেহেতু ব্যক্তিগতভাবে আমিও যুক্ত ছিলাম। হ্যাঁ, তিনি মিঠুন চক্রবর্তী। অভিনেতা হওয়ার পাশাপাশি বাংলার মানুষের পাশে তিনি থেকেছেন। থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য কত কি করেছেন, নানান সংগঠনের জন্য কত কি করেছেন। সেই মিঠুন চক্রবর্তীকে ভুলে গেলে বোধহয় বড্ড ভুল করবে বাঙালি। তিনি যে লড়াই করেছেন, সেই লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন কখনো তাদের প্রতি অকৃতজ্ঞ হননি। তাদের কথায় আসছি, তারা হলেন সুনীল দত্ত, নবীন নিশ্চল, বিনোদ খান্না, রঞ্জিত, সেলিম খান। এরা মিঠুনকে
বিভিন্ন জায়গাতে সহযোগিতা করেছেন এবং আজীবন মিঠুন চক্রবর্তী তাদের কাছে সেই কৃতজ্ঞতা স্বীকার করেছেন, তাদের পাশে থেকেছেন। দুজন বিখ্যাত মানুষের কথা বলবো, ডক্টর মনমোহন দেশাই আর প্রকাশ মেহরা। মনমোহন দেশাই, প্রকাশ মেহরা একদিন একটা অভিনয়ের পোর্টফোলিও নিয়ে অভিনয় করবেন বলে মনমোহন দেশাইয়ের অফিসে গেছেন মিঠুন চক্রবর্তী পোর্টফোলিও দেখানোর জন্য। পরে বলছেন যে আমায় যদি একটা অভিনয়ের রোল দেন খুব ভালো হয়, কারণ আমি শেষ দুদিন ভালো করে খাবারও খেতে পারিনি, আমার কাছে সেই পয়সাও নেই, একটা রোল আমার খুব দরকার। সব শোনার পর মনমোহন দেশাই 10 টাকা বার করে দিয়েছিলেন, বলেছিলেন তুমি আগে ভরপেট খাওয়া দাওয়া করো বাপু, তোমার জন্য আমার কাছে কোনো চরিত্র নেই, কিন্তু এই 10টা টাকা রাখো, তুমি পেট ভরে কিছু খেয়ে নিও। মাথা নিচু করে অপমান সহ্য করে মিঠুন চক্রবর্তী তার অফিস থেকে বেরিয়ে এসেছিলেন। প্রকাশ মেহরা তো বলেই দিয়েছিলেন যে এ আবার অভিনেতা নাকি, একে নিয়ে অভিনয় করা যায়, আমার সিনেমাতে আমি কখনো ওকে নেব না। দেখুন সময় কিভাবে বদলায়। প্রকাশ মেহরা অমিতাভের সঙ্গে কাজ করতে গিয়ে সুপার ফ্লপ, জাদুঘর সুপার ফ্লপ হয়। সেই সময় অমিতাভের কেরিয়ার বাঁচাতে মনমোহন সিং প্রায় হাতে পায়ে ধরে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যান, তার সঙ্গে অভিনয় করে পরবর্তীকালে আপনারা জানেন আবার কামব্যাক করেন অমিতাভ বচ্চন। ছবির নাম একটু আগে বলেছি। প্রকাশ মেহরার অমিতাভ বচ্চনকে নিয়ে জাদুঘর, অনিল কাপুরকে নিয়ে জিন্দেগি এক জুয়া, বড় বিগ বাজেটের ছবি, দুটোই মুখ থুবড়ে পড়ে, ফ্লপ। সেই প্রকাশ মেহরাকে আবার ঘুরিয়ে দাঁড় করান, যাকে সিনেমায় কোনোদিন নেবেন না বলেছিলেন প্রকাশ্যে, সেই মিঠুন চক্রবর্তী। তৈরি হয় তার সুপার ডুপার হিট চলচ্চিত্র দালাল। ঘুরে দাঁড়ান প্রকাশ মেহরা। তিনি এইভাবে লড়াইতে বারবার ফিরে এসছেন। ভানুপ্রিয়া বলেছিলেন এই কালো নায়কের সঙ্গে আমি অভিনয় করব না, পরে নিজের কেরিয়ার বাঁচাতে অনেক হিট ছবিতে তাকে নায়িকা হিসাবে আমরা দেখেছি, তার সঙ্গে আরো অনেক অভিনেত্রী বলেছিলেন। উত্তম কুমার প্রোডাকশনের কলঙ্কিনী কঙ্কাবতী, তাতে উত্তম কুমার নিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে, আরো অনেককে নিতে পারতেন, কিন্তু বেঁচেছিলেন তিনি মিঠুন চক্রবর্তীকে। স্ট্রাগলিং লাইফের মধ্যে থেকে একটু ভালো রোজগারের রাস্তায় যখন পৌঁছান একটি সিনেমায়, তার আগে পর্যন্ত অভাব 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 চলছে। 5,000 টাকা পান প্রেম বিবাহ ছবিতে মিঠুন চক্রবর্তী। সেটাই ছিল তার জীবনে প্রথম বড় রোজগার সিনেমা থেকে। তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে 5,000 টাকা পারিশ্রমিক পেলেন কি করবেন, বলেন আগে গিয়ে মেসের ভাড়াটা মেটাতে হবে, আর 2টো প্যান্ট আর একটা জুতো কিনতে হবে, একদম চলছে না এগুলো ছাড়া। এটাই মিঠুন চক্রবর্তী। এই অজানা মিঠুন চক্রবর্তীকে হয়তো অনেকেই আমরা চিনি না। 48টা বছর লড়াই করছেন চলচ্চিত্র জগতের বুকে দাঁড়িয়ে। 1976 থেকে এই 2024-এর প্রায় শেষ প্রান্তে আমরা তাকে নিয়ে ট্রোল করতে পারি, তাকে নিয়ে সমালোচনা করতে পারি, তাকে নিয়ে অনেক আলোচনা করতে পারি, বিতর্ক হতে পারে, তার রাজনৈতিক সত্তা নিয়ে হতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বাঙালি আরো একটা দ্বিতীয় মিঠুন চক্রবর্তী বম্বের বুকে এখনো তৈরি করতে পারেনি। 48 বছর সময় পেয়েও অপেক্ষায় আছি, জানি না কবে পারবে। কিন্তু মিঠুন চক্রবর্তীর লড়াই অনেকেরই অনুপ্রেরণা, আর বাঙালির অপেক্ষা যতদিন না আর একটা মিঠুন চক্রবর্তী তৈরি হয় বম্বেতে, বলে ওঠে আই এম এ ডিস্কো ডান্সার, ম্যায় বালওয়ান, ততক্ষণ পর্যন্ত মিঠুন চক্রবর্তী আমাদের আইকনই থাকবেন, লড়াইয়ের যোদ্ধা হিসেবেই থাকবেন। ভালো থাকুন মিঠুন চক্রবর্তী, আর আপনাদের সকলকে সাবধান থাকুন, সচেতন থাকুন, শান্তিতে থাকুন, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। আনকাট রাতের গল্প আজকে এটুকুই। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য শুভরাত্রি।